অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য, আসলেই ধন্যবাদ। আজকে অনেক রকমের প্রশ্ন পেয়েছি, আমি জানি অনেক প্রশ্ন অনেক সময় নেওয়ার সুযোগ আমাদের হয় না, আশাহত হবেন না। অনেক ধন্যবাদ, আপনাদের এই প্রশ্নগুলোই আমাদের এই শোয়ের মূল অংশ এয়ারের টাইমের। এবং যদি কারো এখনো কনফিউশন থাকে প্রশ্ন করবেন ইউটিউবে যখন লাইভটা চলে ওই সময়, অথবা পোস্ট দেওয়া থাকে আগে ম্যাচের বলি শোয়ের কিছুক্ষণ আগে। কেমন আছেন নাবিল খান? ভালো আছে আলহামদুলিল্লাহ, বেঁচে আছি। সে শঙ্কায় আছেন নিশ্চয়ই? ডেফিনেটলি সবাই আছেন শঙ্কায়, আসলে কিছু করার নাই, আল্লাহ ভরসা। আমরা শুধুমাত্র মানে সৃষ্টিকর্তার কাছে মানে দয়াই চাইতে পারি, এর বাইরে আসলে এখানে খুব বেশি কিছু করার আছে কিনা আমি জানি না। যাই হোক, আমরা একটা আশফাকুর রহমানের প্রশ্নটা, ওয়ার ইউ গাইজ ওকে ডিউরিং আর্থকুয়েক? আই প্রে ফর দ্য হোল টি স্পোর্টস টিম এন্ড প্রে ফর আস টু। ধন্যবাদ আমাদের কে আপনার প্রার্থনা রাখার জন্য, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সবাই ভালো থাকতে পারি, আমরা সবাই মিলে আমাদের থাকতে পারি, সেই প্রার্থনা দোয়াটা আসলে থাকবে। আর আমরা দুইটা আর্থকুয়েক আসলে ফিল করেছি, তো এটার পর থেকে মানে মনের মধ্যে একটা ভয় শঙ্কা সবকিছুই কাজ করছে। ইনফ্যাক্ট ধরেন এখন মাঝে মাঝে এমন এটা একটা মেন্টাল ট্রমার মতো হয়ে গেছে, ধরেন এখানে বসে আছি দেখবেন হঠাৎ করে মনে হবে এটা একটু কাঁপছে কিনা। এই ট্রমা আমার সব সময় ছিল, মানে যখন এই আর্থকুয়েক হয় নাই তার আগেও। তো এই জিনিসটা যখন মানে এখন জিনিসটা অন্য মাত্রায় চলে গেছে। এখানে আসলে আমরা কেউই নিরাপদ না, আমরা আসলে একা একাও ভালো থাকতে পারবো না, আমাদের সবাইকে নিয়ে ভালো থাকতে হবে। আমরা সবাই মিলে আশা করি যে এই যে দুর্যোগ, যেটা যে কোনো মুহূর্তেই আল্লাহ না করুক যে কোনো হতে পারে, আমরা সেইখান থেকে আসলে মুক্তি চাই। আশা করি যে যার মতো সেই প্রার্থনায় সবাইকে রাখবেন। আমরা এবার প্রশ্নে প্রবেশ করি। হ্যাঁ, রবিউল ইসলাম হিরণের প্রশ্ন দিয়ে শুরু করি। সাদিও মানের বাংলাদেশের আতিথ্য নিয়ে প্রশ্ন করেছেন, সেই বিষয়টা কিভাবে দেখছেন আপনারা? দেখুন, বাংলাদেশের মানুষের এই আতিথ্য নিয়ে তো কখনো কোনো প্রশ্ন কেউ কখনো তোলেন নাই। বাংলাদেশে যত রেশারেশি থাকুক, আমার মনে হয় কেউ একটা জিনিস খাওয়ার সময় তার পাশে থাকা কাউকে সাধে যে ভাই খাবেন নাকি, তাই না? হুএভার ইট ইজ, সাদিও মানে হোক, লিওনেল মেসি হোক। ধরেন আপনি রাস্তায় দাঁড়ায় সিঙ্গারা খাচ্ছেন, আপনি দেখেন মেসি ক্যাম্প নৌতে ঘুরতে যাচ্ছেন, হ্যাঁ, পেছন দিয়ে, তখন আপনি জিজ্ঞেস করবেন যে যতই সিঙ্গারাটা অস্বাস্থ্যকর হোক না কেন, কাঁচামরিচ দিয়ে চাবাইতেছেন, ভাই খাবেন নাকি? হ্যাঁ, মানে দিস ইজ হু উই আর, বাঙালি তো এরকমই। আর দেখেন সাদিও মানে নিজেও তো আসলে খুব সিম্পল একটা লাইফ তিনি লিড করেন, একেবারে ডাউন টু আর্থ ম্যান। সুতরাং তার কাছে আসলে জিনিসটা ভালো লেগেছে যে আমি অপরিচিত, আমাকে কেউ চেনে না, হ্যাঁ, ইফতারের টাইমে বা ইয়ের টাইমে আমাকে তারা হচ্ছে খাবার অফার করছে। হ্যাঁ, এটা দেখেন আমাদের বাংলাদেশিদের অনেক রকম পরিচয় পুরো বিশ্ব জুড়ে লোকে পেয়েছে। রিও ফার্ডিনান্ড অ্যাটলিস্ট এই পরিচয়টুকু পেয়েছেন যে আমরা আসলে মানুষ হিসেবে কেমন। আমরা তো খুব সুবিধার না, কিন্তু কিছু কিছু দিক দিয়ে আমরা এতই ভালো। অতিথি পরায়ণতার দিক থেকে আসলে বাংলাদেশ টপ। এইটার ব্যাপারে এই ব্যাপারে মনে হয় কোনো সংশয়ের জায়গা নাই। আচ্ছা, পরের প্রশ্ন যাই। হ্যাঁ, করেন। আচ্ছা, সুমন আহমেদের প্রশ্ন, বাংলাদেশের ঘরোয়া লিগের নতুন লোগোকে 10-এ কত দিবেন? ভাই 10-এ যদি লোগোটা কোনো কপি না হইতো, আমি এটারে দিন শেষে তো ধরেন এটা একটা কপি লোগো, বা কপি হওয়াতেই সমস্যা। মানে আমার কাছে লোগো স্ট্রাকচারটা ভালোই লেগেছিল, কপি যেটা জানার পরে এটা তার মার্ক দেওয়ার সুযোগই পাইছে। সুযোগ না, এটা ফেল করছে, এটা ফেল ডাইরেক্টলি ফেল, ঠিক আছে। এবং এটা নাম্বার জানানো যায় না, নাম্বার আর দেওয়ার উপায় নেই। মানে যদি এমন হইতো যে যদি এটা কপি না হইতো এবং এইটাই যদি হইতো, তাহলে আমার বললাম তো আমার খুবই ভালো লাগছিল, আমি এটারে 8-9 ইজিলি দিয়ে দিতাম। ইট হ্যাজ আ মানে খুবই গুড একটা ভাইব দেয় বাংলাদেশ ফুটবল লিগে। এবং আমি জানি না আসলে এই লোগোর এই যে তিনটা যে ধরেন ওটা কি মিন করে, তাই হ্যাঁ, তিনটাতে আসলে বলে নাই ওনারা ওখান থেকে বলতে হবে, এটা দিয়ে কোনো সিম্বলিক কোনো কিছু আসলে বোঝা যায় কিনা, সিম্বলিক কোনো কিছু। তবে হ্যাভিং সেইড অল দিস, আমরা পেট্রোনাসকে স্বাগত জানাতে চাই, যারা নতুন টাইটেল স্পন্সর বাংলাদেশ ফুটবল লিগের। এবং যেটা দেখে ভালো লাগছে, এটা পেট্রোলিয়াম কোম্পানি, তারা এটা স্পন্সরশিপ ডিল নিয়েছে। ইট মেক্স সেন্স, তাই না? তো এইরকম কোম্পানিকে যখন আপনি একটা লিগে আনতে পারবেন, সো এইটাকে সেই ব্র্যান্ডের, এইটাও আপনার মাথায় রাখতে হবে, এই ধরনের কোম্পানিকে আপনি লিগে এনে যা ইচ্ছা তাই ভাবে আপনি খেলা চালিয়ে দিলে ওরা তো আপনার মুখ ফিরিয়ে নেবেই। এবং এই টাইপের যত কোম্পানি আছে, কেউ ভুলেও হচ্ছে কি আপনার হচ্ছে তখন আর নেক্সট ডে, সো এই কারণে পথে সেটাই আমাদেরকে খুব দ্রুত এটার ব্যাপারে যেতে হবে। আচ্ছা, তানভীরুল হাসানের প্রশ্ন, ন্যু ক্যাম্পে রাফিনিয়া, লেভা এবং ইয়ামালের স্বরূপে ফেরা, আমাদের নস্টালজিয়া বার্সা কি এবার স্বরূপে ফিরতে পারবে? একই সঙ্গে সংযুক্ত প্রশ্ন, ব্লিডিং ব্লগরানা, ক্যাম্প নাউতে বার্সেলোনা, রাফিনিয়া, হোয়ান গার্সিয়ার ফেরা কেমন দেখলেন? 10 মিনিটে মেসি চ্যান্ট অ্যান্ড এতদিন বার্সেলোনার গোল খেয়ে আসছিল, আজকে হোয়ান আসার পরে ক্লিন শিটও ধরে রাখলো। এই দুইটা বিষয়
প্রথমে আমার মনে হয় আমরা মেসি চ্যান্ট দিয়ে শুরু করতে পারি, যেটা বেশি এই মাঠে কিছুদিন আগে মেসি ঘুরে গেছে, এই মাঠের ওনারশিপ লিওনেল মেসির কাছে আছে, এই সমর্থকেরা লিওনেল মেসিকে ওন করেন। ম্যাচের 10 মিনিটে এই এতদিন বাদে তখন যখন তারা স্টেডিয়ামে গেছেন তখন তারা মেসি একটা চ্যান্ট দেবেন, এটা খুবই অস্বাভাবিক কিছু নয়। এবং ধরেন হচ্ছে এই ন্যু ক্যাম্পেই তো হচ্ছে মেসি যা যা করেছেন এগুলাও তো তাদের স্মৃতির এই স্মৃতিতেই তো তারা বলেন বা করেন, এটাই তারা এই কারণে এতদিন পর তারা স্টেডিয়ামে গেছেন যে তারা লিওনেল মেসিকে তবুও মিস করছেন। মনে তো আনন্দ থাকার কথা যে এতদিন পরে সেই মাঠে আসছি, কিন্তু তারা মেসিকে মিস করছে। মেসি এইটার যে ইতিহাসের কত বড় অংশ হয়ে থাকবেন এটা মানে বলার অপেক্ষা আসলে রাখে না। আর এইটা বার্সার জন্য যেটা বললাম, আমরা মেইন শোতে ওটা নিয়ে আলোচনা করেছি যে এটা বার্সাকে হেল্প করতে পারে। আমার মনে হয় বাকি যে প্রশ্নগুলো আছে এই উত্তরগুলো ওখানে খুঁজে নিতে পারেন, যে কেন বলেছি যে এই স্টেডিয়ামটা বার্সেলোনার খুব দ্রুত দরকার ছিল। কারণ মনজুইকটা আসলে তাদের মাঠ থেকে একটু দূরে, তাদের শহর থেকে দূরে, ওখানে অত সমর্থক যেতেনও না, ওইখানে আওয়াজটা কেমন হবে সেটা নিয়ে সবসময় প্রশ্ন ছিল। সো এইটা তাদের ঘর, এইটা খুবই হেল্পফুল হওয়ার কথা বার্সার জন্য। ইমতিয়াজ আহমেদ সাদি তার প্রশ্ন, হাউ ইমপ্রেসিভ ওয়াজ লামিন ইয়ামালস অ্যাসিস্ট ইন দ্য ম্যাচ এগেনস্ট অ্যাথলেটিক ক্লাব? ফার্স্ট অ্যাসিস্টটা হচ্ছে টপ নচ, ঠিক আছে। ওখান থেকে যেভাবে তিনি বলটা পাঠিয়ে দিলেন, ফেরান্তটা যেভাবে আসলে ফিনিশিংটা করলেন, ওই ট্রাভেল অ্যাসিস্টটা আসলে আমি কয়েকবার দেখেছি, আমার কাছে ভালো লেগেছে। আচ্ছা, আমি এটার সাথে সংযুক্ত প্রসঙ্গে শরীফ হোসেন, ডু ইউ থিঙ্ক বার্সেলোনাস ডিফেন্স ওয়াজ মাচ বেটার ইন দেয়ার ভেরি লাস্ট গেম এগেইনস্ট অ্যাথলেটিক বিলবাও compared to the other matches of the season? Exactly, spot on. মানে বার্সার ডিফেন্স অনেক বেশি ভালো ছিল, মানে স্টেবল ছিল। এটার পেছনে আমার কাছে মনে হয় যে কারণ যে আপনি যে গোলকিপারের সঙ্গে খেলেছেন সেইটা একটা হয়তো আপনাকে মনে একটা জোর দিয়েছে। দ্বিতীয়ত আমার কাছে মনে হয়েছে যে অ্যাথলেটিক বিলবাও ঠিক অ্যাটাকিং সাইডে অত পারদর্শী না, যদিও অ্যাথলেটিক বিলবাওয়ের উইলিয়ামস তিনি একবার লেফটে স্টার্ট করলেন, রাইটে গেলেন, রাইট থেকে আবার লেফটে গেলেন, তিনি কয়েকবার চেষ্টা করেছিলেন এপাশ ওপাশ করে, কিন্তু তিনি আসলে ব্যাপারটা এক্সিকিউট করতে পারেন নাই। বার্সার ডিফেন্স লাইন কালকে যে কারণে ওয়ার্কআউট করছে তার কারণ মিডফিল্ডে বার্সা এরিক গার্সিয়া কয়েকবার বল হারিয়েছিলেন বটে, কিন্তু ওগুলো রিকভার করেছে বার্সা টাইম মতো, এবং প্রেশারটা দুই দলের কাছ থেকে সিমিলার থাকার কারণে খুব দ্রুত ট্রানজিশনে ওই পাশে অ্যাটাকগুলো যায় না। এটা আমার কাছে একটা কারণ মনে হয়। স্টেবল মনে হয়েছে, এটার পেছনে স্টেডিয়ামের একটা ব্যাপার থাকতে পারে, ক্রেডিট থাকতে পারে, আমাদেরকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। এইটুকু নিশ্চিত যে ইন্টারন্যাশনাল ব্রেকে হান্সি ফ্লিক এটা নিয়ে কাজ করছিলেন। আজাজ ভুইয়া তার প্রশ্ন, ডিলাইটেড টু সি পগবা ব্যাক ইন দ্য ম্যাচ ডে, ক্যান হি ব্যাক অন হিজ ফ্রেঞ্চ ন্যাশনাল টিম স্কোয়াড ফর ওয়ার্ল্ড কাপ কম্পিটিং উইথ ফুল অফ ট্যালেন্টস? এটার সাথে রিলেট করে দিই মুহাইমিনুল রাহাত তার প্রশ্ন, নাবিল ভাই, হোয়াট আর ইউর থটস অ্যাবাউট ফ্রান্স ফ্রন্টলাইন ফর আপকামিং ওয়ার্ল্ড কাপ, ইভেন একই থেকে জয়েন্টস উইথ এমবাপ্পে এন্ড দেমবেলে? আচ্ছা, মোহাম্মদ সাইফুর রহমানও একই রকম প্রশ্ন করেছেন। আমি পল পগবার ফ্রান্স ন্যাশনাল টিমে কোনো সুযোগ দেখি না, এটা কেউই দেখেন না। আই গেস ওয়ার্ল্ড কাপে খেলার কোনো রকম কোনো সুযোগ নাই, বরং পল পগবাকে কালকে ফিরতে দেখাটাই, মানে তিনি যে ফিরেছেন এইটাই অনেক বড় স্বস্তির। আপনি যে চিন্তা করেন, পল পগবা যখন মানে নিষিদ্ধ হয়ে গেলেন ফুটবল থেকে, সবাই তার দিক থেকে মুখ ফিরে নিয়েছেন, ইনক্লুডিং স্পন্সর্স অ্যান্ড হোয়াট নট। একজন প্লেয়ার যখন এরকম পিকে থাকেন এবং তারপরে রাতারাতি তাকে এইভাবে নেমে যেতে হয় একেবারে শূন্যে, এবং সেটাও একটা ওই রকম ইসের কারণে, এইটা আসলে একটা মানুষের জীবনের মানে এই কালের দোজক দেখে ফেলেছেন আসলে পল পগবা। এরপরে তিনি যে প্রত্যাবর্তনটা করতে পেরেছেন গত 800 সামথিং ডে এর পরে, এইটা একটা বিরাট বড় মানসিকতা না থাকলে এইটা আর সম্ভব নয়। আপনি চিন্তা করুন যে পল পগবার সঙ্গে তার কাছের লোকেরাই হয়তো তার দূরে সরে গেছেন, যারা হয়তো একটা ইন্টারভিউয়ের জন্য পল পগবার কাছে দিনের পর দিন ঘুরেছেন, এই ঘটনার পরে পল পগবার কাছে কেউ হয়তো যান নাই, তার কথাটা কেউ শোনার চেষ্টা করেন নাই। এই রকম মানে জীবন আপনাকে অনেক রকম পরিস্থিতির ভেতর দিয়ে নিয়ে যায়। এটা ভালো যে পল পগবা সেখান থেকে রেহাই পেয়েছেন, তিনি মুক্তি পেয়েছেন, এবং ম্যাচে অবশেষে তিনি একটা পেশাদার ফুটবলার 5 মিনিটের মতো তিনি 85 মিনিটের সময় তিনি মাঠে নামলেন, এবং ধরেন পল পগবার এই ফেরাটায় আমি দেখলাম কিলিয়ান এমবাপ্পে তিনি সেখানে হচ্ছে করছেন, মন্তব্য করছেন পজিটিভ, কারণ মনে তো আছে 2018 বিশ্বকাপে এই পল পগবার একটা ভাইটাল রোল প্লে করেছেন তিনি। ইনফ্যাক্ট ক্রোয়েশিয়ার এগেনস্টে তো তার ফাইনালে গোলও ছিল এই ফ্রান্সকে ওয়ার্ল্ড কাপ জেতানোতে। তবে ধরেন মানে বাস্তবতা চিন্তা করে এই ফ্রান্স দলে এখনই এই পল পগবাকে ইন্টিগ্রেট করাটা আসলে টাফ, মানে এটা করার আসলে এখন আর দরকার নাই, সুযোগ নাই। আবার হয়তো আপনি ভাবতে পারেন যে হয়তো এনগোলো কন্তে তাকে যেমন হুট করে ফিরিয়ে আনা হলো,
কারণ এনগোলো কন্তে হচ্ছে আপনার রেগুলার পারফর্ম করছিলেন সৌদি লিগে। পল পগবাকেও এরকম করতে হবে, যদি সেটা হয় তবে ওয়ার্ল্ড কাপের আগে আসলে সময়টা একেবারেই নাই। ওয়ার্ল্ড কাপ আসতে আর কয় মাস বাকি বলেন, হাতে গোনা কয়েকটা মাস বাকি। এই মোমেন্টে হয়তো বা দিদিয়ার দেশও সেই সিদ্ধান্তটা নেবেন না। আর ফ্রান্সের যেই লাইন আপ প্লাস মোনাকো আর স্ট্রাগলিং সাইড, যারা কালকেও রেনের কাছে 4-1 গোলে হেরেছে, সো ওই টিমে এসে ভালো করাটা খুব কঠিন, যেটা এনগোলো কন্তের জন্য অ্যাপ্লিকেবল ছিল না। প্লাস হচ্ছে কি আপনার এই ফ্রান্সের ফ্রন্ট লাইন নিয়ে দেখেন, এই ফ্রন্ট লাইনে ধরেন এমবাপে, দেমবেলে, একই থেকে ধরেন উনার প্রশ্ন অনুযায়ী ধরেন এই তিনজনকে আপনি রাখলেন, আপনি এখন চিন্তা করেন বাইরে ডেসিরি দুয়ে, ব্র্যাডলি বারকোলা, থুরাম, ওলিসে, আপনি এই টিম ওলিসেকে কোথায় ইন্টিগ্রেট করবেন, কেমনে ইন্টিগ্রেট করবেন বলেন, চেরকি। তারপরে এইগুলা সবকিছু বাদ দিল, যা ফিলিপ মাতেতা আছে, ঠিক আছে, এত সব বাদই দেন। আমার তো মনে হচ্ছে যা ফিলিপ মাতেতা ওয়ার্ল্ড কাপে যাবেন, আমার ধারণা, এবং তাকে দিয়ে টার্গেট নাম্বার 9 খেলাবে। অলিভিয়ের জিরু যা করছে, যা ফিলিপ মাতেতাকে দিয়ে আমার ধারণা সেই প্ল্যান। মানে হয়তো ফ্রান্সের যখন আমরা ওয়ার্ল্ড কাপ স্কোয়াডটা দেখবো, তখন আমরা অনেককেই দেখবো যারা আসলে এই টিমে জায়গা পাবেন না, যারা ইউরোপের রেগুলার লিগে পারফর্ম করছেন বা ওই রকম প্রমিনেন্ট যার ইয়াং পটেনশিয়াল রয়েছে, এই ধরনের দেখলেও আপনি অবাক হবেন। দেখেন আমরা যতগুলো নাম বলেছি, এখানেই তো ভাই 10-11টা নিয়ে কি তারা ফরওয়ার্ড লাইনে সাজাবে? ওই সময় ব্যাপারটা হবে এরকম যে এইখানে হয় না যে মার্কোনিকভের নীতি আর অ্যান্টি মার্কোনিকভ যারা পড়ছেন, এটা তো বাংলাদেশ তো সিন্ডিকেট, ওটা হবে অ্যান্টি সিন্ডিকেট নীতি, যে লিগে পারফর্ম করেও জায়গা পায়। আচ্ছা, পরের প্রশ্নে যাই। ঠিক আছে, পরের প্রশ্ন হচ্ছে, নটিংহ্যাম ফরেস্টের কাছে হারার পরও লিভারপুল এখনো টাইটেল রেসে আছে, এটা কি বলা যায় কিনা? মোহাম্মদ মাহিন মল্লিক এই প্রশ্ন করেছেন। আমার মনে হয় লিভারপুল টাইটেল রেসে আর কালকের হারের পরে নাই বলে আমার মনে হয়। দেখেন আজকে রাতে আর্সেনালের ম্যাচ, আর্সেনাল যদি ম্যাচটা জিতে যায়, লিভারপুলের পয়েন্ট হচ্ছে আপনার 18, আর্সেনালের পয়েন্ট হবে হচ্ছে কি আপনার 29, মানে 11 পয়েন্টের ডিফারেন্স। ধরেন টপে থাকা একটা দলের এগেইনস্টে আপনার 11 পয়েন্টের ডিফারেন্স হয়ে যায়, এবং লিভারপুলের এখনো ধরেন ওই রকম আমরা কোনো ম্যাচে ডমিনেটিং বা ওই রকম পারফরমেন্স দেখি না যেটা দেখে মনে হবে যে না মানে লিভারপুলের পক্ষে সম্ভব ওই টপ 3-তেও উঠে আসা। আপনি খেয়াল করেন ওই 7 ম্যাচের স্প্যানটা যদি আমরা বাদ দেই, এর আগে যতটা টাইম ছিল কোনো ম্যাচকে লিভারপুল খুব ডমিনেটিং মানে বলে কই চ্যাম্পিয়নের মতো ম্যাচ খেলে জিতেছে, সেটাও কিন্তু আসলে হয় না। এবং আমি যে পয়েন্ট টেবিলে বাদ দিই, মানে লিভারপুলের যে এক্সিস্টিং প্রবলেমগুলো, এগুলো রাতারাতি মানে ঠিক হয়ে যাবে বলে মনে হচ্ছে না। হ্যাঁ, তো এইটা হচ্ছে বড় কারণ যে কেন তাদেরকে আমরা দেখছি না। এস এম মাহফুজের প্রশ্নটা, সিজনের মাঝপথে আর্নে স্লটের স্যাক হওয়ার সম্ভাবনা দেখেন কতটুকু? না, দেখি না। মানে লিভারপুলের ম্যানেজমেন্টকে মনে হয় না যে তারা এতটা অধৈর্য, এবং এখনই মানে স্যাক করার মতো কিছুই হয়নি। ভাই আপনি প্রিমিয়ার লিগ জিতছেন, এক্স্যাক্টলি, তিনি 6 মাস আগে। তাহলে হচ্ছে গত সিজনে যখন উনি হঠাৎ করে আসলেন, হঠাৎ করে এসে যখন তিনি হঠাৎ করে চ্যাম্পিয়ন বানিয়ে দিলেন, তখন তো ওইটা তো হচ্ছে তারা অবশ্যই ইয়ে করেছে। এবং লিভারপুলের মালিক পক্ষের লোকজন, ইনফ্যাক্ট প্রেসিডেন্ট, আমার নামটা ওনার মনে নেই মুহূর্তে, তিনিও গতকালকে মাঠে ছিলেন, তার কাছ থেকে আসলে ওইরকম কোনো ইয়ে এখনই পাওয়া যায় নাই যে ইনফ্যাক্ট এইটা নিয়ে লিভারপুলের মালিক পক্ষের মধ্যে কোনো আলোচনাও হচ্ছে না যে সরায় দাও। তবে এই যে এরকম ঘটনা ঘটেছিল 2016 চ্যাম্পিয়নদেরকে নিয়ে, লেস্টার সিটি যেবার চ্যাম্পিয়ন হইলো প্রিমিয়ার লিগে, ক্লদিও র্যানিয়েরি জেতালেন, কিন্তু সেই ক্লদিও র্যানিয়েরিকে পরের সিজনে স্যাক করে দেওয়া হয়েছিল। সেই লেস্টার সিটিকে নিয়ে একটা প্রশ্ন নেই, সাইবার গেমিং আর লেস্টার সিটিতে হামজা চৌধুরীকে গেম টাইম পাচ্ছেন না কেন? এটা কি কোচের ট্যাকটিক্সের কারণে? কি মনে করেন আপনারা? কালকে হামজা চৌধুরী দল লেস্টার সিটি স্টোক সিটির এগেইনস্টে 2-1 গোলে জিতেছে। হামজা চৌধুরী নেমেছে 90 মিনিটসের সময় বা 90 মিনিটসের পরে গিয়ে। এখন এইখানে কালকের নামার পেছনে একটা কারণ ছিল। কালকের নামার পেছনে কারণ হচ্ছে হামজা যেহেতু সাউথ এশিয়া এসে, লন্ডন থেকে এখানে এসে, লন্ডন বলতেছি ইউকে থেকে এখানে এসে খেলে 2টো ম্যাচ খেলেছেন এবং ফুল খেলেছেন। একটা একটু আগে সাব হয়েছেন, কিন্তু পরে ম্যাচ ফুল খেলেছেন। এই লম্বা ক্লান্তির পরে কোনো ফুটবলারকে সাধারণত স্টার্ট করিয়ে দেওয়া হয় না ইউরোপিয়ান লিগে। এটা অনেক সময়ই করা হয়। এটা মেসির ক্ষেত্রেও হয়েছে, নেইমারদের ক্ষেত্রে হয়েছে, অনেক গুরুত্বপূর্ণ ম্যাচে, গুরুত্বপূর্ণ ক্ষেত্রে হয়েছে। আর হামজা চৌধুরী এখন যে রাইট ব্যাক পজিশনটাই খেলছেন, এই পজিশনটায় তার একটা স্ট্রং কম্পিটিটর তৈরি হয়ে গেছে ওখানে। এই কারণে এই যে কোচ সিফুয়েন্তে, উনি আসলে হামজা চৌধুরীকে এখন খেলানোর সুযোগ পাচ্ছেন না এই মুহূর্তে। কিন্তু চ্যাম্পিয়নশিপ লম্বা সিজন, চ্যাম্পিয়নশিপে অনেক ম্যাচ, এই ম্যাচের ভেতরে যে কোনো সময় হামজা চৌধুরী ফিরবেন বলে আমার বিশ্বাস। তবে একটু দেখতে হবে। লেস্টার সিটি টানা 2টা জয় পেয়েছে, এই 2টা জয় তাদের খুব দরকার ছিল। 2টা জয়ে তারা এখন আবারও চ্যাম্পিয়নশিপ ফাইটের রাস্তায় যাচ্ছে, এবং যখন টিমের ভেতরে এই হেলদি ব্যাপারটা থাকবে, তখন আপনি দেখবেন যে হামজা চৌধুরীকে আরো বেশি হয়তো ব্যবহার করা হতে পারে। হামজার টিমমেটদের নিয়ে প্রশ্ন আছে, রাফিন কালকেরটা ওই কারণে মানে একদমই ক্লান্তি, মানে এর সাথে ট্যাকটিক্স নেই আপাতত, পরে থাকবে হয়তো। রাফিন রাসেল, রাকিব হোসেন আর তপু বর্মনের হলুদ কার্ড সিঙ্গাপুর ম্যাচে প্রভাব ফেলবে, তাদের পরিবর্তে কে খেলবে?
তপু বর্মনের জায়গায় হয়তো বা শাকিল আহাদ তপুকে আমরা দেখতে পারি, মানে এখন পর্যন্ত যেটা। তবে ম্যাচ আছে আরো 4 মাস। হ্যাঁ, ম্যাচ আছে 4 মাস, এবং এই 4 মাস হচ্ছে আপনার লিগের জন্য, লিগের একদম তুঙ্গে থাকবে প্রতিটা দলের। লিগে হচ্ছে আপনার মানে মিনিমাম এই 4 মাসে হচ্ছে 10টার মতো তারা ম্যাচ খেলবেই। ওই জায়গায় কোচ যদি লিগের পারফরমেন্সকে প্রায়োরিটি দেন, ওইখানে নতুন কোনো মুখকে দেখলেও আমরা দেখতে পারি। আবার কোচ মানে কে প্রায়োরিটি দেবেন সেটাও হচ্ছে গিয়ে কথা, ঠিক আছে। যেমন গতকালকে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের সময় আমরা দেখলাম ডেভিডকে ন্যাশনাল টিমের অ্যাসিস্ট্যান্ট কোচ, তিনি হচ্ছে গিয়ে যে ওইখানে ছিলেন, তার মানে ডেভিডরা এখনো বাংলাদেশে আছেন, কুমিল্লার এই ম্যাচগুলোর সময় ডেভিডরাই থাকবেন দেশে থেকে। তারা হয়তো ওই আউটপুটটা হাভিয়ার কাবরেরার যেটা পার্ট অফিসিয়ালি চুকে যায় নাই, তাকে হয়তো জানাবেন। তবে যেটা মনে হয় হচ্ছে যে ওই যিনি যত ভালো পারফরমেন্সই করুক, ওই লাস্ট ম্যাচেও দেখবেন শাকিল আহাদ তপুকে হয়তো বা এনে ইউজ করা হবে, যদি না খুব বড় কোনো থিঙ্কের পরিবর্তন হয় হাভিয়ার কাবরেরার। আর যেহেতু রাকিব নাই, আমনা ফয়সাল আহমেদ ফাহিমকে রাইটে শিফট করে ওই জায়গায় ফাহমিদুল যেহেতু আপনার চলে আসবে ওই ম্যাচের জন্য, তো ফাহমিদুল অ্যাভেলেবেল, ফাহমিদুলকে হয়তো বা স্টার্ট করানো হবে। আমি যেটা দেখতে চাই এই ম্যাচে, মানে এখন ওয়াইল্ড কেস হচ্ছে ফাহমিদুলকে রাইট সাইডে দেখতে চাই, নট অন দ্য লেফট সাইড। রাইট সাইডে কেন দেখতে চাই? ফাহিম রাইট সাইডে আমার কাছে মনে হয় ইনইফেক্টিভ। হ্যাঁ, এবং ফাহিমকে আমি আরো মানে ধরেন ওই লেফটে যদি রাখেন তো রাখেন, রাইট সাইডে আমি ফাহমিদুলকে রাখবো এই কারণে যে একটু কাট করে যাতে মানে গোল স্কোরিং অপরচুনিটি আমার মনে হয় একটু বাড়তে পারে যদি রাইট সাইডে স্টার্ট করেন। সো আইড সে রাইট সাইডে আমি ফাহমিদুলকে স্টার্ট করানোর পক্ষে এখন পর্যন্ত। পরের প্রশ্ন, স্টার্ট বেঞ্চ সেল লোন আয়ান সাদিক। আমি আসলাম আয়ামান সাদিক প্রশ্ন করলো নাকি? আচ্ছা, আয়ান সাদিকের প্রশ্ন হচ্ছে স্টার্ট বেঞ্চ সেল লোন, হ্যাঁ, লিগের ইনফ্রাস্ট্রাকচার ঠিক করা, অরিজিন প্লেয়ার দেশে আনা, 2 লোকাল প্লেয়ারদের নার্সিং করা, ডিস্ট্রিক্ট লিগ করা। এই সারা সেরা ভাইয়া, ইউ আর জোস। এটা তো মাথা চুলকানোর প্রশ্ন। লাস্টটা কি? লাস্টটা হচ্ছে লোকাল প্লেয়ারদের নার্সিং করা আর ডিস্ট্রিক্ট লিগ করা, দেখে নিতে পারেন। ডিস্ট্রিক্ট লিগ করা এক একটা না এক একটার সাথে আপনার আমার স্টার্ট কি আমি বলি। আমার স্টার্ট হচ্ছে আমি লম্বা ইয়াতে বিশ্বাসী, ইনফ্রাস্ট্রাকচার ঠিক করব লিগের স্টার্ট। এবং লিগের ইনফ্রাস্ট্রাকচার ঠিক করা মানে হচ্ছে লিগ মানে তো খালি প্রিমিয়ার লিগ না, একেবারে গোটাটা, ঠিক আছে। আমার হাতে ক্ষমতা থাকলে আমি এটা স্টার্ট করাবো, ইনফ্রাস্ট্রাকচার ঠিক করা। এবং এটা ঠিক করাতে আমি ফার্স্ট এটাকে মানে ওয়াচেবল একটা প্রোডাক্ট হিসেবে দাঁড় করাতে চাই এই টপ লিগটাকে। ওইটারও ওয়াচেবল প্রোডাক্ট দাঁড় করাতে পারলে তার মানে ক্লাব টাকা পাবে, ক্লাব যদি টাকা পায় ক্লাব ওই টাকা ক্লাবের মধ্যে ইনভেস্ট করবে, ক্লাব যদি ওই টাকা ক্লাব ইনভেস্ট করে তাহলে ক্লাবের উন্নতি হলে, ক্লাবের উন্নতি হলে ফুটবলের উন্নতি হবে। এমনি আমার দেখেন অরিজিন প্লেয়ার দেশে আনা, হ্যাঁ, অরিজিন প্লেয়ার দেশে আনার যে প্রসেসটা এইটাকে চালু রাখতে চাই অ্যাট দ্য সেম টাইম। যেমন এইখানে দেখেন ফারহান আলী ওয়ালিদকে নিয়ে একটা প্রশ্ন আছে, আমি এই প্রশ্নটা নেই। প্রিমিয়ার লিগ ফুলহ্যামে তিনি যে প্র্যাকটিস করছেন এই আমাদের কাছে আসলে কেমন লেগেছে? এই যে পেয়েছি আফ্রিদি ইসলাম, ফারহান আলী ওয়ালিদ মানে ফুলহ্যাম মেইন টিমের সাথে। আমি তো চিন্তা করি হি হ্যাজ হিউজ পটেনশিয়াল, এবং বাঙালি বাবা মার, বাংলাদেশি বাবা মার সন্তান এই ফারহান আলী, ওনাকে যদি আমরা বাংলাদেশে পাই, ইট বিকামস আ বম্ব। দ্য বাংলাদেশ ন্যাশনাল টিম বিকামস আ বম্ব। মানে এর জন্য ওই অ্যাপ্রোচটা কি চালু করে এই অ্যাপ্রোচটা আমি রাখতে চাই। হ্যাঁ, এইটা একটা কথা। এটাকে আবার লোন, মানে ওর যে পটেনশিয়াল আছে, তিনি তো হচ্ছে গিয়ে ফুলহ্যামের এইজ লেভেলেই তিনি খেলেছেন, এবং সেখান থেকে হচ্ছে গিয়ে তার কিছু আমি ক্লিপস দেখেছি, সেইটা দেখে ওই এক্সপেকটেশন লেভেলটা আলটিমেটলি আরো বেড়ে গেছে। এবং এই জায়গায় হচ্ছে গিয়ে দেখেন ওই অরিজিনাল প্রসেসটা যে চালু করে, এই যে জায়ান যে এখন ন্যাশনাল টিমে খেলছেন, জায়ানকে এই যে আপনার ওই ট্রায়াল থেকে তিনি এসেছিলেন, সুতরাং ট্রায়াল নিয়ে হয়তো অনেকের অনেক ধরনের নেগেটিভ কথাবার্তাও থাকতে পারে, কিন্তু ট্রায়াল থেকে পাওয়া যদি একটা প্রোডাক্ট হয় সেটা হচ্ছে কি জায়ান আহমেদ, যিনি এখন নিয়মিত লেফট ব্যাক হয়ে গেছে। এক্স্যাক্টলি, তার হচ্ছে এখন ফার্স্ট চয়েস লেফট ব্যাক তিনি, এবং মানে জায়ান তার পারফরমেন্স দিয়ে সেই জিনিসটা করছেন, সুতরাং ওইটারও একটা প্লাস পয়েন্ট আছে। হ্যাঁ, হয়তো আপনার যদি 70 জন আসে, মানে আপনার স্ক্রুটিনিং প্রসেসটা কিভাবে হবে এইটার উপরে আপনার সবকিছু ডিপেন্ড করছে আলটিমেটলি। আচ্ছা, এইখানে এই সেকেন্ডটা তাহলে আমি রাখলাম হচ্ছে এইটা রাখা, কারণ আমি চাই ওই স্কাউটিং ঠিক থাকুক এবং অ্যাট দ্য সেম টাইম
থাকুক এই যোগাযোগগুলো, ফারহান আলী ওয়াহিদের মতো প্লেয়াররা দেশে মানে আসুক, ফারহান, ট্রেভর, ওদের হচ্ছে যারা যদি এই দলটা ইন্টিগ্রেট করা যায়। ইনফ্যাক্ট সমিত সময় তো আপনার একটা ইন্টারভিউতে দেখছিলাম যে বলছিলেন যে এই দলে কিউবা, ফাহমিদুল, জায়ানের মতো ফুটবলার রয়েছে, মোরসালিন আছেন এই দলটায়। তো এই দলের তো হচ্ছে গিয়ে এই দেখেন না, আমি যখন লিগের স্ট্রাকচার ঠিক করব তখন তো এইটা সমান সমান হয়ে যাবে ভাই। তখন তো এই বাংলাদেশ লিগে যারা খেলবে তাদের পারফরমেন্সকে আপনার ভ্যালুতে নিতে হবে, ঠিক আছে? তখন আপনি বলতে পারবেন না যে লিগে খেলে। ইনফ্যাক্ট ধরেন ভাই মানে দিন শেষে তো এই লিগে খেলেই তো ধরেন রাকিব আজকে রাকিব হচ্ছে বা হচ্ছে, এই লিগে খেলে মোরসালিন যে আছে, মোরসালিনকে খুঁজেও পাওয়া গেছে এই লিগ থেকে। আপনি রাকিবের কথা চিন্তা করেন, রাকিবের খেলা দেখেন, রাকিবের খেলা দেখে কখনো মনে হয় যে এইটা রাকিব তো সব সময় বাংলাদেশে খেলছেন, বাইরের দেশে বাইরেও খেলে নাই। তো রাকিব হাউ গুড ইজ হি, মানে কারণ উনি হচ্ছে কি ধরেন উনার নিজের নার্সিং নিজেই করেন, ওই আপনার তার ভেতরে ওইটা আছে, তার ভেতরে কোনো হাবিজাবি কোনো চিন্তাই নাই, কে কি কইলো না কি কইলো, হচ্ছে তার নিজের সেলফ ইমপ্রুভমেন্ট নিয়ে সব সময় এবং ভাবে। দেখবেন হচ্ছে কি মানে এই জায়গায় তার কোনো সোশ্যাল লাইফে তার আহামরি, সোশ্যাল মিডিয়া আহামরি তার কোনো আগ্রহ নাই, কোনো কিছু নাই, ওইটাতে কোনো কিছু না। এইটাই আসলে হওয়া উচিত। সিম্পল গাই, গ্রেট গাই। আচ্ছা দেখেন, আমি পরের প্রশ্নটা নেই, ক্যাসপার হকদের ওই প্রশ্নটা। হ্যাঁ, ক্যাসপার হক তো বাংলাদেশি পাসপোর্ট পেয়ে গেল, তাকেশি ইতাচি ট্রেভর ইসলাম বাংলাদেশে হয়ে খেলার জন্য সম্মতি জানিয়েছেন। সামনে ইন্টারন্যাশনাল ব্রেকে তাদের দেখা সম্ভব না আপাতত। ট্রেভর ইসলাম, তারপর ক্যাসপার হকটা আসলে আমি জানি না। ক্যাসপার হকের পাসপোর্ট পেয়েছেন এইটা জানি, কিন্তু ক্যাসপার হককে, ক্যাসপার তো আপনার এর আগে ট্রায়ালেও এসেছিলেন না ক্যাসপার হক, তো সেই স্ক্রুটিনিং এর মাঝখানে তো তিনি পড়েছিলেন, তাকে এখনো হয়তো বা ওই রকম রাডারের মতো করে তাকে আনা হয় নাই। আনা হবে কিনা জানি না, তবে ডেফিনেটলি তার মধ্যে কিছু না কিছু পটেনশিয়াল তো অবশ্যই আছে। আর ট্রেভর ইসলামের ব্যাপারটাও তো আপডেট যে আচ্ছা, ক্যাসপার এই প্লেয়াররা নিয়মিত লিগ খেলাটা, মানে একটা পেশাদার লিগ খেলাটা খুব গুরুত্বপূর্ণ বোধ হয়, তাই না? মানে এটা ফিটনেসের কারণে। ক্যাসপার তো আপনার এইবারে লিগের সময় তো মোহামেডান না কোন ক্লাবের হয়ে খেলতেও তিনি চাইলেন, পরে হচ্ছে আপনার কথায় শেষ পর্যন্ত বনিবনা হয়নি। তো মানে বাংলাদেশে লিগ খেলতে হবে এটা কোনো নেসেসারি না, ওনার খেলতে পেশাদার লিগে খেলা দরকার। উনি খেলার আগ্রহ প্রকাশ করেছেন, কিন্তু শেষ পর্যন্ত সেই কথাটা খেলা দরকার। এটা আবার অনেকে হয়তো আমাদের বুঝতে সমস্যা হতে পারে, হচ্ছে ফিটনেস একটা বিরাট বড় ইস্যু। আপনার এটা ইনজুর্ড হয়েছেন আজকে, এইটা সারাইতে আপনার লাগে কদিন। আপনি ফুটবল খেলা খেলতে গেলে, আমি আর নাইলো যদি ফুটবল খেলি, তাহলে দেখবেন যে একেবারে হয়ে গেছে গুতাগাতি লাগবেই, এবং এটা নিয়ে রাতের বেলায় প্যারা খাইতে হবে। এইটা থেকে আমি কত তাড়াতাড়ি রিকভার করতে পারতেছি, এইটা ছাড়া আপনি ফুটবল খেলবেন। আমি যে ক্লাবে খেলছি ওই ক্লাবের রিকভারি প্রসেসটা কি, রিকভারি সিস্টেমটা তারা কি ফলো করে, এই সব কিছুই আসলে সেই জায়গাটার সাথে রিলেটেড। আচ্ছা, পরের প্রশ্ন। মোহাম্মদ সাজিদুর রহমান আদিব, তার প্রশ্ন 12টার শো 12:30 নিয়ে গেছেন। সরি, আবার শুরু করতে করতে একটার কাছাকাছি চলে গেছেন। জোহরের নামাজ জামাতে পড়ায় গোল প্লাস, আচ্ছা জোহরের নামাজ জামাতে পড়ায় প্লাস হচ্ছে মনে হয় লাঞ্চ ছিল বা কোনো একটা কিছু ছিল, ও গোসল, সরি গোসল, এবং দিনের রুটিনে ঝামেলা হয়ে গেছে। আচ্ছা, আমাদের এটা হচ্ছে বাংলাদেশ আর আয়ারল্যান্ডের টেস্ট সিরিজ চলতেছিল, এই কারণে 12টার স্লটটা না পেয়ে আমরা একটা স্লটে, তাই এবং আজকে 12:30টায় শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আপনার যেহেতু সেশনটা একটু লম্বা হয়েছে, মাঝখানে ওই মিড শোটা চলছিল, এটার কারণে আপনার এই স্টুডিওতেই তো হয়, সেটা 12:28 সেই স্টুডিওটা ছাড়া হয়েছে ওই মিড শোর পর। এরপর ধরেন ওই মিড শোতে তো এই টেবিল থাকে না, এগুলো সেট আপ করতে একটু সময় লাগে, ওইটার জন্য আর কি একটাই শুরু হয়েছে। তবে ওই মিড শো না থাকলে তো আমরা 12টার শো ডিজিটালে যাবে। হ্যাঁ, পর থেকে এই কয়েকটা দিন, সরি আপনার এই বদারিং এর জন্য আসলে দুঃখিত। আচ্ছা, আশরাফুল ইসলাম 513 তিনিও পল পগবাকে নিয়ে এই প্রশ্নটা করেছিলেন, একই আমরা ওখানে অ্যাটাচ করে দেব। আচ্ছা নাইল ভাই বলেন, জুনায়েদ নাহিদের প্রশ্ন, প্রিমিয়ার লিগ থেকে একটা ক্লাবকে নিয়ে যদি আপনি মানে লা লিগায় নিতে পারেন, কোন ক্লাবটা নেবেন? ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে, রাইট? হ্যাঁ, লা লিগায় আমি ম্যান সিটিকে নিয়ে যাবো, আর কাউকে না। তারপরে ব্যাক টু বার্কলেস প্রিমিয়ার লিগ, যে আমল মানে 2001, এই কারণে এটা তো বিফোর তেলের টাকা। ভালো বলেছেন, সহমত ভাই, ঠিক আছে। আনামুল হকের প্রশ্ন, সাফ কবে অনুষ্ঠিত হবে এবং কোথায় অনুষ্ঠিত হবে? দেখেন, সাফ নিয়ে কোনো ভবিষ্যৎবাণী যেটাতে আপনার মনে এই প্রশ্নটা কি আশা দেবেন, বলে চ্যাটবেদ বলা যায় না, এটা ধরুন চ্যাটবেদ হবে না, মানে কোনো আশার বাণী আপনাকে কেউ শোনাতে পারবে না, স্বয়ং সাফও পারবে না। কারণ হচ্ছে আপনার
এই বছর 23-এ হলো লাস্ট সাফ, দেখেন সাফটার কি অবস্থা, 24-এ সাফ হলো না, 25-এ সাফ হলো না, যেহেতু ইন্টারন্যাশনাল উইন্ডো চলছিল এশিয়ান কাপের কোয়ালিফায়ার সম্ভব ছিল না আসলে। ইনফ্যাক্ট 26-এও আপনার সম্ভব হবে কিনা এই নিশ্চয়তা এখন পর্যন্ত দেয়া যাচ্ছে 26-এ কেন হচ্ছে না, কারণ এশিয়ান গেমসের কারণে। এক্স্যাক্টলি, সেপ্টেম্বরে হচ্ছে কি আপনার সেপ্টেম্বরে এটা ফেলা যেত। এশিয়ান গেমস রয়েছে, সুতরাং সেই এশিয়ান গেমসে তো আপনার ফুটবলও থাকে এবং প্রত্যেকটা বাংলাদেশ, ইন্ডিয়া সবাই সেইখানে পার্টিসিপেট করে এশিয়ান গেমসে। আর যদিও সেটা আন্ডার-23 টিমের আদলেই তো থাকে, তারপরও তো দেখা যায় ওইখানে তো মেইন বড় একটা ইনভলভমেন্ট থাকার কারণে দেখা যাবে ওই সময়টা তো হবে না, এবং সামনের বছরও আলটিমেটলি সাফ হয় কিনা আমার সন্দেহ। আচ্ছা, এই যে দেখেন সাফ করাটা কেন কঠিন, আফ্রিকান কাপ অফ নেশনস এইটা হয় সিজনের মাঝখানে এবং তারা প্লেয়ার ছাড়ে, অনেককে ছাড়ে অনেককে ছাড়ে না, কিন্তু এখন আফ্রিকার ফুটবল অ্যাসোসিয়েশন এরকম একটা শক্তি অর্জন করছে যে না, ছাড়ায় নিয়ে আসে এরপরে খেলে। তো সাফের খেলাটাও এখন ধরেন দিল ডিসেম্বর মাসে দিল, হামজারে তো পাবেন না। হামজাকে যদি আপনি না পান, সাফ অ্যাজ আ কোম্পানি মানে প্রতিষ্ঠান হিসেবে দল, মানে সাউথ এশিয়ার মূল তারকা ছাড়া তারা টুর্নামেন্ট করার সাহস দেখাবে? আমার তো মনে হয় না। পরের বার তো মনে হয় রায়ান উইলিয়ামসও থাকবে না ওই পাশে। হ্যাঁ, কারণ রায়ানসের তো সবকিছু হয়ে গেছে। আচ্ছা, পরের প্রশ্ন ভাই। মোহাম্মদ নাজমুল ইসলাম, বাংলাদেশি মেয়ে বিয়ে করে হলেও বাংলাদেশ দলে খেলতে চান সমিত সোমের ক্লাবের খেলোয়াড়রা, এই সুযোগে গোল কি আর সিএফটা নিয়ে আসা যায় কিনা? এখন বউয়ের কোটায় নাগরিকত্ব পাওয়া যাবে তো ভাই। মানে ধরেন আমাদের এলিটা কিংসলে বাংলাদেশি হয়েছেন, তো যদিও বাংলাদেশের খেলার কারণে, একটা লম্বা সময় খেলার কারণে, কিন্তু বিয়ে করলে তো বাংলাদেশি হওয়া যায় না, কত যাওয়া উচিত? আমি আসলে এটা ক্লিয়ার না, ঠিক আছে, এটা আমি আসলে ক্লিয়ার না। বিয়ে একটু চেষ্টা করেন বাংলাদেশি হওয়ার জন্য, বাংলাদেশি বিয়ে করে বাংলাদেশি হইছেন, মানে এত এত আছে কারণ। আচ্ছা, ওইটাকে তো আমরা বলি ব্রেইন ড্রেইন, তাই না? তাহলে এটাকে কি বলবো? রিভার্স ব্রেইন ড্রেইন বলে না এটাকে, ঠিক আছে? এটাকে বলতে হবে যে বিয়ে ড্রেইন। সমিত সময়ের প্রতি তাহলে চিয়ে থাকবে যদি এরকম কেউ থাকে। আপনি দেখতে পারেন খটকালির কাজটা আসলে করে ফেললেন, খারাপ না। মজা লাগছে যে সমিত সোম আবার এগুলো বল, মানে সেরকম খুবই মজা লাগছে। ওবায়দুর রহমান, আমার আরেকটা প্রশ্ন নিয়ে নিই। ওবায়দুর রহমান প্রশ্ন হচ্ছে, আমরা যেভাবে প্রবাসী ফুটবলারদের আপন করে নিয়েছি, তারাও আমাদেরকে আপন করে নিয়েছে। বিশেষ করে হামজা চৌধুরী এবং সমিত মানুষের সাথে এত ভালো ও সুন্দর ব্যবহার করে, এটা অবাক করে। আর হামজা চৌধুরী আমাদের সিলেটি ভাষাকে পুরো দেশে ভালোই রিপ্রেজেন্ট করেছে। আর আচার ব্যবহার, নম্রতা, ভদ্রতা, ধর্মভীরুতা দেখে সত্যিই অবাক হই। আমি জানি না এখানে আলাদা করার কি আছে। ধরেন আপনার কোনো কাজিন যদি যে ইউএসএ থাকে, সে আপনার যা, আর আপনার আরেক কাজিন থাকে ধরেন গ্রামে, ঠিক আছে, সেম থিং না? তো ওই যে আপনার বড় চাচার যা শিখাইতেছে তার ছেলে পেলে, আপনার ধরেন ছোট চাচাও তো তার ছেলে মেয়ের একই শিক্ষাই শিখাবে, কারণ একই ফ্যামিলি থেকেই তো বিলং করে। এই বাঙালি শিক্ষাগুলো আছে বলেই না তারা বাংলাদেশ। একটা জিনিস দেখেন, এই যে হামজা চৌধুরী, তিনি ধরেন বাংলাদেশ ছেড়েছেন তো তার বাবা অনেক আগে, মানে এরপরও হচ্ছে কি আপনি দেখেন, মানে উনার ফ্যামিলিতে ইংল্যান্ডেও হচ্ছে কি উনারাই বাংলা ল্যাঙ্গুয়েজটা, সিলেটি ভাষাটা, এটা হচ্ছে ওনারা ক্যারি করেছেন, কারণ ওনারা বাংলাদেশটাকে ওনারা হচ্ছে ক্যারি করেছেন, ওই ল্যাঙ্গুয়েজটাকে, এখানকার কালচার, এখানকার সবকিছু। সুতরাং ওইটাতেই তো হামজা চৌধুরী বড় হয়েছেন, সুতরাং হামজা তো ওই ভাষাই আপনার ব্যবহার করবেন এবং ওনারা ওটা ওন করেন, ওনারা বাংলাদেশকে ফিল করেন, এবং কোনো কোনো ক্ষেত্রে সম্ভবত আমাদের চেয়েও কিছু কিছু দিকে ওনারা বেশি ফিল করেন। ওনাদের ভেতরে এই দেশাত্মবোধ সবসময় ছিল এবং আছে, আগামীতেও থাকবে। রুটস, এটা ধর সব ফ্যামিলিতে হয়তো রুটসের ব্যাপারটা থাকে না, অনেকে হয়তো যে ওখানকার মতোই জীবনযাপন করে ওরকম হয়ে যান, সবাই তো আর এক না, তাই না? আপনি এই জায়ানের কথাই চিন্তা করেন, মানে জায়ানের ক্ষেত্রেও তো তাই। হ্যাঁ, জায়ান ধরেন বাইরে পড়াশোনা করেছে, ওইখানকার আমার হচ্ছে কি বাংলাদেশে তিনি মানে অনর্গল ভালোভাবে বাংলা বলে যাচ্ছেন। আমার ফ্রেন্ডরা যারা সব বাইরে পড়াশোনা করতে গেছেন সাথে, আমি তো বলি যে তোমাদের সন্তানদেরকে তুমি ফুটবলার বানাও, আমরা বাকি কাজ আমরা যে চেষ্টা করবো, ঠিক আছে? এটা তো একটা মানে এইটা তো তাদের তো ছেলেমেয়েরা যদি ওখানে জন্মাবে যখন, তখন তো তারা ওখানকার মতো চলবে, আবার বাংলাদেশটারও ওন করবে, কারণ তারা তো বাংলাদেশের ব্যাপারটা সবসময় রাখবে। ট্রু। লাস্ট প্রশ্ন, সাইফ আহমেদের প্রশ্ন, আপনার শীতের প্রিয় সবজির নাম কি আপনাদের? ফুলকপি। ফুলকপি ভাই, ফুলকপির মতো ফুলকপি কি কি যে আইটেম করা যায়, ফুলকপি সেদ্ধ, ফুলকপি ভাজা, তরকারির মধ্যে এনিথিং ভাই, ফুলকপি খুব ফেভারিট। ফুলকপি বাঁধাকপি দুটোই। ফুলকপি জাস্ট সিদ্ধ করে খেয়েছেন?
না সিদ্ধ করে ব্রোকলির মতো লাগে। হ্যাঁ কাইন্ড অফ, ঠিক আছে। আমার মা এরকম একটা করেন, জাস্ট আপনার সিদ্ধ আলু করে একটু লবণ দিয়ে। মশলা, হ্যাঁ একটু হালকা মশলা, ওই যে গোলমরিচ টোলমরিচ এই টাইপের গুঁড়া দিয়ে, ওইটাও ভাই টপ। আমি বলি ফুলকপির আরেকটা জিনিস খুব ভালো লাগে, সেটা হচ্ছে তারপর ঘিয়ে ফুলকপি ভাজা, শুধু ঘি আর ফুলকপি ভাজা, ওইটাও ভাই প্যাটার্ন আছে দেখে তুমি জানি না যে এটার উপরে একটা কোটিং দিয়ে এটারে ফ্রাই করা যায়। হ্যাঁ এইটাও হেভি, এইটা হেভি, মানে এই তো বললাম ফুলকপির যে কত জিনিস আছে। ধরেন ফুলকপি ডিম আবার বড় মাছ দিয়ে মাছের সাথে ঝোল ঝোল, একটু হালকা একটু টমেটো দিতে হবে, একটু ধনেপাতা দিতে হবে, ঠিক আছে পাংখা। আচ্ছা শেষ প্রশ্ন, হ্যাঁ মোহাম্মদ সানাউল্লাহ AQ6X অ্যাশেজ নিয়ে কিছু বলেন, ট্রেভিস হেডকে নিয়ে এক লাইন বলে যান। আমি এখানে এসে শুনছি যে অ্যাশেজ নাকি 2 দিনে শেষ হয়ে গেছে ভাই। আমি ফার্স্ট ডেটা দেখছিলাম 19টা উইকেট, ফার্স্ট ডেটা দেখছি খুব আগ্রহ ভরে পার্থের ভরা গ্যালারি, মানে অ্যাশেজ ইজ চ্যাম্পিয়ন্স লিগ, তাই না ভাই? অ্যাশেজের মানে ধরেন কোন একটা টেস্ট ম্যাচ যদি এখনো ওই আগ্রহ নিয়ে দেখতে বসি, সেটা অ্যাশেজেই সম্ভব। কিন্তু 2 দিনে টেস্ট শেষ হবে কেন? মানে বাংলাদেশের মিরপুরে যখন যে স্পিনিং উইকেটে ধরেন আউট হয়ে যায়, তখন তো সমালোচনা করে অবশ্যই তখন করে, ওইখানে ধরে না কেন ধরে না? ঠিক আছে, ওইখানে পেস বোলিং এটা কারণ কি জানেন? এটা কারণ হচ্ছে যে আমাদের খালি হ্যাঁ আমাদের খালি বিদেশি জিনিস ভালো লাগে আর দেশি জিনিস ভালো লাগে না, বুঝছেন? এইটারে আপনি ওই যে ব্রডকাস্টিং কোয়ালিটি ওইরকম করেন সুন্দর করে, অ্যাশেজের যেরকম এই ফ্লেভার নিয়ে আসেন, দেখবেন এটাও ভালো লাগছে। মানে ইংল্যান্ডের বাসবল থিওরি পুরো উল্টা দিয়ে ঘুরে গেছে, ঠিক আছে। বাসবল থিওরি, থ্যাংক ইউ। যদিও আমি ইংল্যান্ড সাপোর্ট করছি, অস্ট্রেলিয়া রক্তের গ্রুপে পজিটিভ, অস্ট্রেলিয়া পজিটিভ। থ্যাংক ইউ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.